This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। দুপুর 2টো মানেই আপনারা জানেন সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল। আর ফুল অ্যান্ড ফাইনালে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলো আরও গুরুত্ব সহকারে ডিটেল আলোচনা করি। আজকে আমার সঙ্গে স্টুডিওতে আমি শুভজিৎ রয়েছে, আমার সঙ্গে রয়েছেন তনিষ্ঠা। আজ শুরুতেই আমরা যে খবরে চোখ রাখবো সেটা হচ্ছে, এক কথায় বললে বেসুরো মেয়র পরিষদ দিলীপ বর্মনকে সামলাতে গিয়ে এক প্রকার হিমশিম অবস্থা শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। শিলিগুড়ির মেয়র গৌতম দেবের অবস্থা হিমশিম বললেও কম বলা হবে, তার কারণ মেয়র পরিষদ দিলীপ বর্মন তিনি বেসুরো গাইছেন। পুর বোর্ডে রাজবংশীদের হেনস্থার অভিযোগ তুলেছেন দিলীপ। এবার সেই ইস্যু মোকাবিলা করতে রাজবংশী নন এমন এক কাউন্সিলরকে রাজবংশী দাবি করে বসেছেন গৌতম দেব। রাজবংশীদের হেনস্থার অভিযোগে শুক্রবারই নিজের ওয়ার্ডে মিছিলের ডাক দিয়েছেন দিলীপ বর্মন, যে কারণে আপনাদের শুরুতেই বললাম যে অনেকটা বেসুরো গাইছেন। আর তার স্টাফ অভিযোগ রাজবংশী হেনস্থার কারণেই উত্তরবঙ্গে তৃণমূল পিছিয়ে আছে। তিনি কি বলেছেন একবার আপনাদের শোনাবো, তারপর আমার সহকর্মীর কাছে আমি যাব। উত্তরবঙ্গে এই কারণেই কয়েকটা লোকের জন্য এই যে তৃণমূল যে হারছে, মমতা ব্যানার্জির নীতি আদর্শ বলে, এরা নীতি আদর্শ মুখে বলে কাজে করে না। যদি করতো তাহলে রাজবংশী আর আদিবাসীদের ভোটটা কোনোদিন অন্য দলে যেত না। যে রাজবংশী সে টিকিট 700 ভোটে জিতলো, তাকে প্রধান বানানো গেল না। প্রধান বানালো কাকে? যে 70 ভোটে জিতলো তাকে প্রধান বানালো। কেন? তাহলে রাজবংশীর সঙ্গে অবহেলা হচ্ছে না? সুবিধা পেয়েও খালি ভোট দিচ্ছে না একমাত্র এই দুটা লোকের জন্য। কারণ এই দুটা লোকের এত অধ্যত্ত হয়ে গেছে, মানুষকে মানুষ মনে করেন। আমার সহকর্মী প্রসেনজিৎ আমার সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, আমরা শোনালাম দর্শকদের, দিলীপ বাবু তিনি স্পষ্টতই অভিযোগের আঙুল শুধু নয়, রাজবংশীরা বঞ্চনার শিকার হচ্ছেন এমন একটা ন্যারেটিভ তিনি তৈরি করছেন, তিনি বলছেন, এবং তিনি এক প্রকার প্রতিবাদের স্বরূপ এই বিষয়টি বলছেন। বিড়ম্বনা তো বাড়ল, এখনো পর্যন্ত সামাল দেওয়ার কি প্রস্তুতি উত্তরবঙ্গে দেখা যাচ্ছে? কারণ তিনি ডাইরেক্ট বলছেন যে তৃণমূল এই পরিস্থিতির শিকার হচ্ছে, ভোট ব্যাংক শিকার হচ্ছে। দেখো, দিলীপ বর্মনকে সামাল দিতে গিয়ে তৃণমূলের এখন লেজে গোবরের অবস্থা। বিধানসভা নির্বাচনের আগে একমাত্র রাজবংশী মেয়র পরিষদ শিলিগুড়ি পৌর বোর্ডে তিনি বলছেন রাজবংশী হেনস্থার কথা। তিনি হ্যামার করছেন মেয়র ডেপুটি মেয়রদের এই ধরনের মনোভাবের কারণেই নাকি রাজবংশীরা তৃণমূলের থেকে দূরে সরে যাচ্ছে। এবং আরও মজার বিষয়, এটাকে সামাল দিতে গিয়ে গৌতম দেবরা দাবি করছেন রাজবংশীদের মর্যাদা তৃণমূল দেয়। শিলিগুড়ি পৌর বোর্ডে আরও একজন রাজবংশী কাউন্সিলর আছেন। কে তিনি? মেয়র গৌতম দেব বলছেন তিনি 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুন্তল রায়। কিন্তু মজার বিষয়টা এখানে, কুন্তল নিজে দাবি করছেন তিনি রাজবংশী নন, তিনি ব্রাহ্মণ। অর্থাৎ কুন্তল রায় রাজবংশী এবং তাকে সম্মান দেওয়া হচ্ছে বলে মেয়র যে কুন্তল রায়কে ঢাল করে দিলীপ বর্মনকে পাল্টা কাউন্টার করতে যাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে কুন্তল সাফ জানিয়ে দিচ্ছেন তিনি তো রাজবংশী নন। তাহলে তার নাম করে রাজবংশী, তিনি রাজবংশী কেন মেয়র বলছেন তিনি জানেন না। যাকে কেন্দ্র করে বিরোধী বিজেপি রাজনৈতিক দল, উত্তরবঙ্গের প্রধান রাজনৈতিক দল, তারা বিচ্ছে তৃণমূলকে। আসলে গৌতম দেব মেয়র, লিডার অব দি পুরসভা, তিনি জানেন না তার সহকর্মীদের মধ্যে কারা রাজবংশী। শুধুমাত্র ভোটের আগে মুখে। আমি তোমায় একটু থামাচ্ছি, এনপিসিআর কে বলবো গৌতম দেবের যে বক্তব্য আমাদের কাছে এসছে সেটা একবার শোনাতে। এখনও রাজবংশী ভাষাভাষী দুজন আমাদের আছেন, কাউন্সিলর আছেন। একজন 21 নম্বরে কুন্তল রায়, আরেকজন 46 নম্বরের কাউন্সিলর। তাকে 3টে এমআইসি দেওয়া হয়েছে এবং এমআইসি কিন্তু নমিনেট করেন মেয়র। কিন্তু বিষয়টা হলো, যাকে কেন্দ্র করে পরিস্থিতির জল এরকম ঢেউ খেলছে সেই কুন্তল রায়, তিনি আকাশ থেকে পড়ছেন শুনুন তার মুখ থেকে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন। এরকম আমি শুনিনি এখনো, তবে এটা যদি এরকম বলে থাকেন এটা উনি হয়তো না জেনে বলেছেন, সঠিক নয়। আমি বাঙালি, রাজবংশী নই। দলে একমাত্র রাজবংশী মেয়র পরিষদকে দিলীপ বর্মন। আপনি নন? না, আমি রাজবংশী সম্প্রদায়কে বিলং করি না, তবে এটা আমি জানি না, হয়তো মেয়র সাহেব অজান্তে বলেছেন।
ফলে শুনলেন আপনারা, ব্যাক টু ব্যাক আপনাদের শোনালাম। আর এই গোটা ঘটনায় একটা বিতর্কের পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার বলার অপেক্ষা রাখে না। বিরোধীরাও এবার বলতে শুরু করেছেন যে রাজবংশী প্রীতির কথা মুখে বললেও মেয়র জানেনই না বোর্ডে কজন রাজবংশী আছেন। ফলে বিরোধীরাও এই বিষয়টা নিয়ে কাটাছেড়া করার ইস্যু পেয়ে গিয়েছে। প্রথম শুনলাম যে কুন্তল নাকি রাজবংশী। এখন গৌতম বাবু হয়তো এইটাও হতে পারে যে কুন্তল হয়তো রাজবংশী বলে ওকে এমআইসি করে নাই যোগ্যতা থাকা সত্ত্বেও, হতে পারে। এখন ওকে হঠাৎ করে রাজবংশী হিসাবে মানুষের কাছে প্রেজেন্ট করার কারণ কি? আর কুন্তলকে তো আমরা জানি ব্রাহ্মণ হিসাবে। তাহলে এই যে কুন্তলকেও ভাবতে হবে যে উনি মেয়রের সাথে এতদিন ধরে থাকলেন, আর কুন্তল যে রাজবংশী সেটা উনি এতদিন ধরে জেনে বসে আছেন। এটা তো রাজবংশীদেরও অপমান। এদিকে 26-এর আগে ফের হুমকি রাজনীতি, ফের প্রকাশ্যে বিজেপিকে হুমকি মালদা জেলা তৃণমূলের সভাপতির। বিজেপি নেতাকর্মীদের দুহাত কেটে নামিয়ে দেব। দিল্লি ফেরত পরিযায়ী শ্রমিক সাজানুর পারভিন ও তার পরিবারের সঙ্গে দেখা করে আবার হিংসাত্মক আক্রমণ তৃণমূল জেলা সভাপতির। বিজেপি শাসিত রাজ্যের কোনো পুলিশ, এখানকার বিজেপিরা কেউ যদি কোনো ধরনের চেষ্টা করে বাঙালিদের গায়ে একটা হাত দেবার, পুরো হাতটাকে কেটে নামিয়ে দিব আমরা, এটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে মালদার সমস্ত সাধারণ মানুষ, বাঙালি মানুষেরা। এবং আমরা চ্যালেঞ্জ করছি বিজেপির সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে যে আপনাদের ক্ষমতা থাকলে আগামী দিনে আপনারা বাঙালিদের উপরে কোনো রকমের টর্চার, কোনো রকম নির্যাতন করে দেখান। বিজেপি শাসিত রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রী এবং আমাদের এখানে যে বাস করা ধাপাবাদ চিটিংবাদ বিজেপির নেতারা আছে রাজ্যে এবং এলাকায়, তাদেরকে আমরা চ্যালেঞ্জ করছি যে পরে যদি ক্ষমতা থাকে বাঙালিদের গায়ে একটা হাত দিয়ে দেখা। বিজেপি সাংসদ খগেন মুর্মু, তার সঙ্গে আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি। খগেন বাবু, আপনি শুনলেন ফের প্রকাশ্যে বিজেপিকে হুমকি মালদা জেলা তৃণমূলের সভাপতি। বলছেন বিজেপি নেতাকর্মীদের দুহাত কেটে নামিয়ে দেব। দিল্লি ফেরত পরিযায়ী শ্রমিক সাজানুর পারভিন ও তার পরিবারের সঙ্গে দেখা করে হিংসাত্মক আক্রমণ করছেন তিনি। তৃণমূল কংগ্রেস হিংসা ছাড়া আর ওই সমস্ত ওই মানুষের ভয় দেখানো, তাদের সন্ত্রাস তৈরি করা, এর বাইরে তো তৃণমূল কংগ্রেস কোনো কাজ করে না। তৃণমূল কংগ্রেসের এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত, একেবারে সুপ্রিমো থেকে নিচ পর্যন্ত। আমরা যদি পিসি ভাইপোর কথা বলি, তাদেরও দেখবেন একই রকম, একই সুরে ওরা কথা বলে। অর্থাৎ এরা হুমকি দিয়ে থাকে, মানুষকে ভয় দেখিয়ে থাকে আর তুষ্টিকরণের রাজনীতি করে। এর বাইরে ওদের কোনো রাজনীতি নেই। ওরা মানুষের জন্য কোনো কাজ করে না। আর মানুষ থেকে ক্রমশ তারা দিনে দিনে বিচ্ছিন্ন হচ্ছে। তাদের পায়ের তলার মাটি আজকে দিনের পর দিন আজকে সরে যাচ্ছে। মানুষ আজ তাদেরকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করবার জন্য প্রস্তুত হয়েছে। এটা শুধু সময়ের অপেক্ষা। তাই তারা এখন পাগলা কুকুরের মতো ওরা পাগল আবল তাবল বকে যাচ্ছে। আর মালদাতে এই সমস্ত তো বারবার আমরা দেখছি, ওখানকার একজন বিধায়ক তিনি বারবার এই ধরনের কথা বলছেন। শুধু তাই নয়, উনি ছাড়াও আরো যারা আছে ওখানকার যে সমস্ত তৃণমূল কংগ্রেসের একেবারে চুনোপুটি থেকে শুরু করে সবাই দেখবেন গ্রামেও সাধারণ মানুষকে ওরা হুমকি দিচ্ছে। একদম বোঝা যাচ্ছে। আপনার বক্তব্য স্পষ্ট। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর একটা পলিটিক্যাল ব্রেকিং দিয়ে আপনাদের, বঙ্গে এসআইআর ডঙ্কা আপনারা জানেন। কৌশল বৈঠক এবার তৃণমূলের। এবার এসআইআর নিয়ে দলের বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো ডিটেইলসে জানবো এই বিষয়টা নিয়ে আমাদের প্রতিনিধি সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এসআইআর নিয়ে এবার দলের একটা কৌশল বৈঠক, কি কৌশলী পদক্ষেপ হতে পারে, কি জানতে পারা যাচ্ছে এখন অবধি? তন্নিষ্ঠা, যেমনটা তুমি জানো যে আগামী সোমবার 4 তারিখ থেকে দলের প্রতিটি জেলাকে নিয়ে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক এই মিটিং এর পাশাপাশি এসআইআর, যা এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বাংলার ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ, সেই এসআইআর নিয়ে দলের পদক্ষেপ কি হবে, কৌশলী পদক্ষেপ কি হবে, কি করণীয়, এই দিক নির্দেশ দেবেন তিনি 8 তারিখ বিকেল 4টের সময়। সারা রাজ্য থেকে সমস্ত জেলার বিধায়ক এবং জনপ্রতিনিধি, দলের গুরুত্বপূর্ণ নেতারা, প্রায় 3 থেকে 4 হাজার নেতারা যোগ দেবেন ভার্চুয়াল বৈঠকে। যে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশ করবেন এসআইআর নিয়ে কি করণীয় এবং কি করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে 2026-এর নির্বাচনে যা একটা টার্নিং পয়েন্ট হতে পারে এই এসআইআর, সেই এসআইআর নিয়ে এবার ময়দানে অভিষেক। ধন্যবাদ সৌরভ। দুজনের নাম বাংলায় বাদ দিয়ে দেখা, বুঝিয়ে দেব কত ধারে কত চাল। কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে বুধবার হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিরোধী দলের কেউ কিছু বললে তখন বলবে ইলেকশন কমিশনকে কলুষিত করা হচ্ছে, ইলেকশন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। তো বিজেপির নেতারা বলছে বাংলা থেকে 2 কোটি লোকের নাম বাদ যাবে। ইলেকশন কমিশন তো কোনো প্রতিবাদ জানায়নি। 2টো লোকের নাম বাদ দিক না,
2 কোটি কি, দুটো লোকের নাম বাদ দিই ক্ষমতা থাকলে, কত ধানে কত চাল বুঝিয়ে দেবো। বাংলায় অনেক চেষ্টা করেছি, বাংলার সাথে অন্য রাজ্যের এটাই পার্থক্য। 2 কোটি যারা বলছে, আমি বলবো দুটো নাম বাদ দিয়ে দেয়। অবৈধ ভোটারদের নাম বাদ যাওয়া কেউ আটকাতে পারবে না, হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। শুনুন বক্তব্য। এই সাহসটা হচ্ছে না যে স্পষ্ট করে বলার জন্য যে 2 জন রোহিঙ্গার নাম বাদ দিয়ে দেখুন। উনি কায়দা করে বলছেন 2 জন ভোটার, কোনো ভোটারের নাম তো বাদ যাবে না। যারা ভোটার নয় কিন্তু ভোটার সেজে আছেন তাদের নাম অবশ্যই বাদ যাবে এবং সেই বাদ যাওয়া কেউ আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দূর ছায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে কোনো বস্তুই নেই। চাঁদ যেমন সূর্যের আলোয় আলোকিত হয়, সেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোতে আলোকিত হওয়া একটি পার্টিকেল, খুব ক্ষুদ্র, তার থেকে বেশি কিছু নয়। আর এই বাংলায় এসআইআর নিয়ে জল্পনার আবহে কাল থেকে শুরু হচ্ছে পাড়া প্রকল্প। আপনারা জানেন আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্য সরকারের এই সাম্প্রতিকতম সংযোজন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। 3রা নভেম্বর পর্যন্ত চলবে। 15ই নভেম্বরের মধ্যে ক্যাম্প বা কেন্দ্র থেকে জমা পড়ার সমাধান মানে সমস্যার সমাধানের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আর 15ই জানুয়ারির মধ্যে সব কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যেভাবে যা নির্দেশ এসছে, আগামীকাল থেকে প্রকল্প শুরু হচ্ছে। এখনো পর্যন্ত প্রস্তুতি পর্ব কি কি নজরে আসছে, বেশ কিছু ডিটেইলিং আমার সহকর্মী দীক্ষার কাছে রয়েছে। দীক্ষা, এখনো পর্যন্ত আগামীকাল থেকে এই নতুন প্রকল্প শুরু হচ্ছে, তার আগে প্রস্তুতি তোড়জোড় কি পদ্ধতিতে, একটু ডিটেল জানতে চাইব। দেখো, আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি নতুন করে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ এতদিন আমরা দেখেছিলাম যে 2020 থেকে দুয়ারে সরকারও তো করা হতো, যেখানে প্রত্যেকটা কেন্দ্রে একটি করে গিয়ে প্রত্যেকটা কেন্দ্রে সেখানে প্রায় 37টি প্রকল্পের সুযোগ সুবিধা পেতেন, আবেদন করতে হতো। দুয়ারে সরকারের পাশাপাশি এবার বুথ লেভেল স্তরে একেবারে পৌঁছতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক দল ভোটের আগে। সেখানে 3টি বুথ নিয়ে একটি কেন্দ্র তৈরি হচ্ছে এবং পার বুথ প্রতি 10 লাখ টাকা। এবং মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে ছোট ছোট কাজ, কোথাও ছোট রাস্তা খারাপ হয়ে গেছে, কোনো জায়গার ছাদ মেরামত করতে হবে বা কোথাও বিদ্যুৎ নেই, সেই ছোট ছোট কাজগুলি করার জন্যই। অর্থাৎ 2026-এর বিধানসভা ভোটের আগে সাধারণ মানুষের কাছে, আর সব থেকে বড় কথা এখানে যেটা বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, এখানে মানুষের কাছে সরকার পৌঁছাবে। অর্থাৎ মানুষ তাদের বক্তব্যগুলো নিয়ে আসবে যে তারা কি কি তাদের ছোট ছোট সমস্যা রয়েছে এবং তারাই অবশ্যই আলোচনা করবে সরকারি আধিকারিকদের সঙ্গে এবং তারপরেই সেটার সমাধান হবে। এখানে অবশ্যই বিরোধীরা বলছেন যে এর মধ্যে রাজনীতি আছে। তার কারণ হচ্ছে দুয়ারে সরকারে মানুষ মোটামুটি 10 কোটি মানুষ প্রায় এর মধ্যে অলরেডি কিন্তু তারা পরিষেবা পেয়েছে, প্রশাসনিক পরিষেবা পেয়েছে। একদম সেই পরিষেবা এবং দুয়ারে সরকারের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রজেক্ট তাদের এই সময় দাঁড়িয়ে, বিশেষ গুরুত্বপূর্ণ সময় দাঁড়িয়ে আগামীকাল থেকে যা শুরু হচ্ছে। আপাতত যেটুকু আপডেট আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া আমাদের জানাচ্ছিলেন। যে কারণে বারবার আমরা বলি সময়টা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ দুয়ারে করানাচ্ছে আবার 26-এর নির্বাচন, মানে টার্গেট 26 পাখির চোখ। যে বিভীষণে এই এখনো পর্যন্ত যে কোনো বিষয়ে বলা হোক না কেন, এখনো পর্যন্ত 26কে টার্গেট করে এই সময় দাঁড়িয়ে কিন্তু শাসক দল বিরোধী দল সবাই মিলে তাদের ঘুঁটি সাজাচ্ছে। 4 দিনের বৈঠক বঙ্গ বিজেপি, সেটারই একটা অংশ, বলার অপেক্ষা রাখে না। জেলা কমিটি, রাজ্য কমিটি, মোর্চা কমিটি এই গঠনের সঙ্গে সঙ্গে আগামী দিনের কর্মসূচিও তারা ঠিক করবেন। আজ থেকে এই বৈঠক শুরু হচ্ছে, থাকবেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। দার্জিলিং, ঘাটাল, বনগাঁ, ব্যারাকপুর সাংগঠনিক জেলা এখনও সভাপতি নির্বাচন বিজেপি যদিও করতে পারেনি। কিছু ডিটেইলিং আমি জানবো। আমার সহকর্মী প্রদীপ্তকান্তি ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, এখনো পর্যন্ত যা যা ঘটনা ঘটছে সব কিছুই ইস্যু কোনটা হচ্ছে বা কোনটা হবে না, নিরিখ পরিপ্রেক্ষিত 2026-এ বঙ্গ বিজেপি কিভাবে ঘুঁটি সাজায়, এই প্রস্তুতি পর্ব, এই বৈঠক পর্ব কোন কোন দিকগুলো বিশেষ নজরে থাকছে, কি কি পরিকল্পনা রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, এই যে 4 দিনের যে ম্যারাথন বৈঠক এবং সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দলের নেতৃত্ব তারা এসে পৌঁছেছেন, বিভিন্ন জেলার যারা দায়িত্বে রয়েছেন সভাপতিরা তারাও এসে পৌঁছেছেন। এই 4 দিনের বৈঠকের মধ্যে তুমি যেমনভাবে বললে যে জেলা কমিটি, রাজ্য কমিটি, বিভিন্ন যে মোর্চা রয়েছে তার জেলা এবং রাজ্য কমিটিগুলো নতুন করে সাজানো, এই বিষয়গুলো যেমনভাবে থাকছে। তার কারণ শ্রমিক ভট্টাচার্য নতুন দায়িত্ব নিয়েছেন, ফলে নতুন করে রাজ্য কমিটি অবশ্যই তৈরি হবে। জেলা কমিটিতে সভাপতি নির্বাচন 39
41টি বিজেপির যে সাংগঠনিক জেলা সেখানে হলেও কমিটি কিন্তু তৈরি করা যায়নি এবং প্রত্যেকটা জায়গাতেই নতুন পুরনোর একটা মিশেল দেখা যাবে এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তার পাশাপাশি কি কারণ এটাকে আমি রোডম্যাপ বলছি, তার বড় কারণ হচ্ছে বিজেপি আগামী দিনে এই রাজ্যে ক্ষমতায় আসলে তারা কি কি করতে চায় তার জন্যও যে সংকল্পপত্র, সেই সংকল্পপত্র তৈরির কাজ নিয়েও এই যে 4 দিনের বৈঠক, সেই বৈঠকে আলোচনা হবে। তার সঙ্গে সুনীল বানসালরা বারংবার তৃণমূল স্তর থেকে সংগঠনকে জোর দেওয়ার কথা বলেছেন, ফলে বুথকে মজবুত করতে হবে এবং সেই বুথ মজবুত করার যে কাজ চলছে সেটা কোন পর্যায়ে রয়েছে, কোথায় কি গাফিলতি রয়েছে তা নিয়েও এই বৈঠকগুলোতে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং ধাপে ধাপে বৈঠক, ফলে সেই কারণে যে নেতৃত্বের যে সময় রয়েছে সেই সময় তারা আসবেন। এবং আরও একটা আপডেট তোমায় দিয়ে রাখি, রাজ্য কমিটি গঠন বা জেলা কমিটি গঠনে একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছে, তা হলো যারা সংগঠনের দায়িত্ব পাবেন তারা ভোটের সঙ্গে যুক্ত থাকবেন না, অর্থাৎ ভোটকে তারা পিছন থেকে পরিচালনা করবেন, কিন্তু সরাসরি ভোট ময়দানে যুদ্ধ করবেন এবং সেই কারণে বেশ কয়েকটা জায়গায় বদল হতে বুঝতে পেরেছি। অর্থাৎ সার্বিকভাবে ভাবমূর্তি স্বচ্ছ করতে, এলাকায় জনপ্রিয়তা বাড়াতে, লড়াকু মনোভাব গড়ে তুলতে এই বৈঠক। আমরা এই মুহূর্তে আপনাদের শোনাবো পিসিআরকে বলবো শঙ্কর ঘোষ তিনি কি বলছেন এই বিষয়ে একবার তার বক্তব্য শোনাতে। এই ব্যাপারে সংগঠনের যারা মুখপাত্র আছেন, রাজ্যের সম্মানীয় সভাপতি আছেন, তারাই বলবেন। আমরা সংগঠনের কর্মী কার্যকর্তা, আমাদের দায়িত্ব সংগঠন যে পদ্ধতিতে এই বিভিন্ন ধরনের কর্মসূচি কার্যক্রম ইত্যাদি গ্রহণ করে সাংগঠনিক রাজনৈতিক, তাতে অংশগ্রহণ করা এবং অংশগ্রহণের সাথে মতামত প্রকাশ করা, সিদ্ধান্ত নিয়ে যা বলার নিশ্চিতভাবে রাজ্য সভাপতি বলবেন। অন্যদিকে আর মাত্র 45 মিনিট পরেই বিহারে সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন। বিভিন্ন রাজনৈতিক দলের হাতে ওই খসড়া তালিকা তুলে দেবে কমিশন। কারো নাম জুড়তে হলে, কারো নাম ওই তালিকা থেকে বাদ দিতে হলে কি কি নিয়ম মানতে হবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। শুধু রাজনৈতিক দলগুলো নয়, যে কোনো সাধারণ ভোটার এই তালিকার পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই 64 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া কার্যত চূড়ান্ত। আর মাত্র 45 মিনিট তারপরেই হাতে আসছে এই খসড়া। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার প্রত্যেকটা মুহূর্তে ডিটেইলিং আপডেট তার কাছে রয়েছে। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত কোন কোন বিষয়গুলো সাধারণ ভোটারের দিকে যাচ্ছে, কোন কোন বিষয়গুলোতে বিশেষ নজর থাকছে, আর মাত্র 45 মিনিট পর সেই উত্তরটা মিলবে, এখনো পর্যন্ত কি কি উত্তর মিলেছে, কি কি জানা যাচ্ছে? দেখো, সকাল 11টার সময় বিহারের রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিগুলোর কাছে এই খসড়া তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। দুপুর 3টের সময় ওয়েবসাইটে, অর্থাৎ বিহারের যে নির্বাচন কমিশনের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে এই খসড়া তালিকা প্রকাশ করা হবে, সেখানে আপলোড করা হবে। যে বিষয়টি গুরুত্বপূর্ণ, তুমি ঠিক যেমনটা জানালে যে 64 লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই যে বাদ পড়েছে সে বিষয়টি নিশ্চিত। এর পাশাপাশি আরো 1,50,000 ভোটার যারা এনিউমারেশন ফর্ম ফিল আপ করেনি, অর্থাৎ 65 লক্ষের কিছুটা উপরে হচ্ছে মোট নাম্বারটা, তাদের নামও কিন্তু এই খসড়া তালিকায় থাকছে না। প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলা হচ্ছে যে যাদের নাম বাদ গিয়েছে যদি তারা আবেদন করেন তাহলে কেন তাদের নাম বাদ গেল, তারা যদি তাদের নাম সংযোজন করাতে চান সেই প্রক্রিয়াটি হবে। যদি কোনো নাম তালিকায় থাকে কিন্তু কোনো রাজনৈতিক দল বা কেউ যদি আপত্তি করে যে সেই নামটি অন্যায়ভাবে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তাহলে সেই নামকে বাদ দেওয়ার প্রক্রিয়া বা সেটা শুনানির ভিত্তিতে তা বাদ দেওয়া হবে। এবং তার পরবর্তী ক্ষেত্রে বলা হয়েছে যে যারা সার্বিকভাবে এই বিষয় নিয়ে যা যা কনফিউশন বা সংশয় ইতিমধ্যে হয়েছিল সেই যাবতীয় বিষয়গুলো দূর করার চেষ্টা হবে এবং পাশাপাশি সুনির্দিষ্টভাবে পরিস্থিতি জানতে পারা যাবে নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া এই খসড়ায়। ধন্যবাদ জ্যোতির্ময়। ভোট চুরিতে জড়িত নির্বাচন কমিশন। এসআইআর বিতর্কের মধ্যেই বিস্ফোরক অভিযোগ করলেন রাহুল গান্ধী। বিজেপির হয়ে ভোট চুরির অভিযোগ করছেন তিনি কাঠগড়ায় তুলছেন নির্বাচন কমিশনকে। 100% প্রামাণ্য নথি নিয়েই এত বড় কথা বলছি, অ্যাটম বোমা রেডি রয়েছে, শুধু ফাটার অপেক্ষা, এমন হুঙ্কার লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। चोरी हो रही है और अब हमारे पास ओपन एंड शट प्रूफ है कि इलेक्शन कमीशन वोट चोरी में इन्वॉल्व है। मैं 100% प्रूफ के साथ बोल रहा हूं, इलेक्शन कमीशन वोटर चोरी करा रहा है। किसके लिए करा रहा है? किसके लिए करा रहा है? बीजेपी के लिए करा रहा है। ओपन एंड शट है, अपना ही इन्वेस्टिगेशन करवाया, उसमें 6 महीने लगे और जो हमें मिला है वो एटम बॉम्ब है। मतलब एटम बॉम्ब है, फटेगा तो आप इलेक्शन कमीशन आपको दिखेगा नहीं हिंदुस्तान में। इलेक्शन कमीशन में जो भी ये काम कर रहे हैं, राइट फ्रॉम द टॉप टू द बॉटम, आप एक बात याद रखिए, आपको हम छोड़ेंगे नहीं। कुछ भी हो जाए हम छोड़ेंगे नहीं आपको, क्योंकि आप हिंदुस्तान के खिलाफ काम कर रहे हो। ये ट्रीजन है।
और कम इससे कम नहीं है। तो आप याद रखिए, आप कहीं भी हो, रिटायर्ड हो, कुछ भी हो, ठीक है, हम आपको ढूंढ के निकालेंगे। আপনাদের শোনালাম রাহুল গান্ধী তিনি কি বলেছেন, বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র তিনি কি বলেছেন তার প্রতিক্রিয়া এবার শোনাবো। इनका काम ही फटना है, इनका काम ही फटना है और कोई काम ही नहीं है। लोकतंत्र में विश्वास ही नहीं करते हैं, तभी ये ऐसी बातें, ये कैसी भाषा है आप सोचिए। मतभेद है, आप बोलिए हम इलेक्शन कमीशन को लेकर सुप्रीम कोर्ट तक जाएंगे, मगर एटम बम की तरह फट जाएंगे। भाषा में ही अलोकतांत्रिक अमर्यादा है। भाषा ही दिखाता है कि ये लोग फटना चाहते हैं, बम की तरह फटना चाहते हैं। वो फटे, हम बुझाएंगे। আপনারা শুনলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র, তিনি আবার রাহুল গান্ধীকে কিছুটা ব্যঙ্গাত্মক ভিত্তিতে তিনি একটু আক্রমণই করলেন। তার কারণ রাহুল গান্ধীর এই মন্তব্য, তিনি এখানে বোমার কথা বলেছেন, তিনি সেই বিস্ফোরণ একটু অন্যভাবে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বললেন এসআইআর বিতর্কের মধ্যে এবার বিস্ফোরক অভিযোগ করেছেন রাহুল গান্ধী। আপনারা শুনলেন কি বলছেন তিনি, বিজেপির হয়ে ভোট চুরি করছে কমিশন, 100% প্রামাণ্য নথি নিয়েই এত বড় কথা বলছে, অ্যাটম বোমা রেডি আছে, শুধু ফাটার অপেক্ষা, বলছেন রাহুল গান্ধী। আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন। সুজনবাবু, এই সময় দাঁড়িয়ে, এই গুরুত্বপূর্ণ সময়, সন্ধিক্ষণ প্রাক্কালে দাঁড়িয়ে রাহুল গান্ধীর এহেন বোমা ফাটানোকে আপনারা কিভাবে দেখছেন? হ্যালো সুজনদা, শুনতে পাচ্ছেন? সুজনবাবু, হ্যালো। কোনো কারণে বোধহয় আমি আরও একবার বলবো পিসিআরকে যোগাযোগ করতে। তার আগে আপনাদের দর্শকদের আরও একবার যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, যে খবর আপনাদের সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে রাহুল গান্ধীর একটা মন্তব্য, যা বিস্ফোরক বললেও কম বলা হয়। তিনি বলছেন যে ভোট চুরিতে নির্বাচন কমিশন জড়িত। এসআইআর বিতর্কের মধ্যেই বিস্ফোরক অভিযোগ করেছেন রাহুল গান্ধী, বিজেপির হয়ে ভোট চুরি করছে কমিশন। শুধু তাই না, তিনি এটাও বলছেন যে 100% প্রামাণ্য নথি নিয়েই নাকি তিনি এত বড় কথা বলছে। আমি পিসিআরকে বলবো আরও একবার রাহুল গান্ধীর বক্তব্যটা দর্শকদের জন্য শোনাতে। वोट चोरी हो रही है और अब हमारे पास ओपन एंड शट प्रूफ है कि इलेक्शन कमीशन वोट चोरी में इन्वॉल्व है। मैं 100% प्रूफ के साथ बोल रहा हूं, इलेक्शन कमीशन वोटर चोरी करा रहा है। किसके लिए करा रहा है? किसके लिए करा रहा है? बीजेपी के लिए करा रहा है। ओपन एंड शट है, अपना ही इन्वेस्टिगेशन करवाया, उसमें 6 महीने लगे और जो हमें मिला है वो एटम बॉम्ब है। मतलब एटम बॉम्ब है, फटेगा तो आप इलेक्शन कमीशन आपको दिखेगा नहीं हिंदुस्तान में। শুনলেন কি বলছেন রাহুল গান্ধী, মারাত্মক বললেও কম বলা হয়। তিনি বলছেন যাবতীয় প্রমাণ নিয়ে, 100% প্রমাণ নিয়ে তিনি এই অভিযোগ করছেন, সময় মতো বলবেন। সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা আরও একবার যোগাযোগ করতে পেরেছি। সুজনবাবু, রাহুল গান্ধীর এহেন অভিযোগ, মানে নির্বাচনের অভিভাবক যারা আমরা জেনে এসেছি তাদের বিরুদ্ধে তিনি এই অভিযোগ করছেন, বলছেন প্রমাণও আছে। আপনার কি মনে হয়, কিভাবে দেখছেন এই মন্তব্যকে? নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের, সেই বিবেচনায় তারা অভিভাবক বলে ধরে নেওয়া যায়। কিন্তু অভিভাবক যদি দলীয় মনোভাবের প্রতিফলনে চলে তাহলে সেটা তো বিপজ্জনক বটেই। নির্বাচন কমিশনের কম্পোজিশনটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য সরকার তড়িঘড়ি ব্যবস্থা করলো কেন? না বোঝার কি আছে? সরকার তড়িঘড়ি এমন ব্যবস্থা করলো যাতে দলীয় মনোভাব সে ডমিনেট করে, এমনকি জুডিশিয়ারিকে সরিয়ে রাখলো। মানে আপনি কি সেকেন্ড করছেন রাহুল গান্ধীর এই মন্তব্যকে? আপনি সেকেন্ড করছেন? রাহুল গান্ধীর মন্তব্যটা ডিটেইলে আমি শুনিনি, কিন্তু এইটাকে আমি সমর্থন করছি যে মহারাষ্ট্রের নির্বাচনে এটা বোঝা গেছে যে কমিশন ঠিকমতো করে চলেনি। এখনো যেভাবে ইন্টেনসিভ রিভিশনের নাম করে আসলে ভোটারদেরকে ডিভোটার করার একটা প্রচেষ্টা চলছে, ডাউটফুল ভোটার করার চেষ্টা চলছে, এটা নির্বাচন কমিশনের অবশ্যই পক্ষে সমীচীন নয়। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য সুজনবাবু। আমরা এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করেছি তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপবাবু, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি যেভাবে বোমা ফাটালেন, তিনি বলছেন 100% প্রমাণ নিয়ে তিনি এই অভিযোগ করছেন সময় মতো, এই তিনি যে অভিযোগটা করছেন আপনারা কিভাবে দেখছেন বিষয়টা? এভাবে নির্বাচন কমিশনকে কোনো রাজনৈতিক দল ব্যবহার করছে বলে তার যে অভিযোগ, এটা হয়? দেখুন, আমি তো রাহুল গান্ধীর মুখপাত্র নই, কিন্তু রাহুল গান্ধী যেটা বলেছেন সেটা বাস্তবের উপর দাঁড়িয়ে ফ্যাক্ট, যেটা ওয়াইড ওপেন, সবাই জানেন। মহারাষ্ট্রে আমরা দেখেছি 2019 থেকে 2024 5 বছরে একটা রাজ্যে মোট ভোটটা বাড়লো 31 লক্ষ। সেখানে 2024 লোকসভা আর বিধানসভার মাঝে 5 মাসের গ্যাপ ছিল।
5 মাসে 40 লক্ষ ভোটার বাড়লো, মানে 5 বছরে যে ভোটার বেড়েছে 5 মাসে তার থেকে বেশি বাড়িয়ে দিয়েছে। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের নির্বাচনী কেন্দ্র নিউ দিল্লি, সেই বিধানসভায় 26,000 ভোটার বাড়লো, অরবিন্দ কেজরিওয়ালকে 4,000 ভোটে হারিয়ে দেওয়া হলো। বিহারের বুকে একটি কুকুর যার নাম ডগ বাবু, না সেটা আমরা জানি, কিন্তু নির্বাচন কমিশনকে কোনো ক্ষমতায় থাকা রাজনৈতিক দল এভাবে প্রতিনিধিত্ব করাতে পারে, ব্যবহার করতে পারে? আপনার কি মনে হয়, হ্যাঁ বা না? একদমই পারে, এটা তো ওয়াইড ওপেন। ধন্যবাদ অরূপ, ধন্যবাদ। আরো বেশ কিছু ব্রেকিং নিউজ আপনাদের জন্য। মহারাষ্ট্রে ফের বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, পুনেতে রহস্য মৃত্যু জলপাইগুড়ির রাজগঞ্জের পরিযায়ী শ্রমিকের। এই পরিযায়ী শ্রমিকের বিষয় আরো বিস্তারিত জানবো, তার পরিবার কি জানাচ্ছে সমস্তটা জানবো। আমাদের প্রতিনিধি নীলেশ্বর আমাদের সঙ্গে রয়েছে। নীলেশ্বর, দেখো গতকালই কিন্তু আমরা এই খবর তুলে ধরি যে রাজগঞ্জের এই যে পরিযায়ী শ্রমিক তিনি পুনেতে কাজ করতে গিয়েছিলেন, সেখানে তার রহস্য মৃত্যু হয়। তার গলায় আঘাতের চিহ্ন, তার শরীরের আঘাতের চিহ্ন ইত্যাদি বিভিন্ন জায়গায় চিহ্ন থাকায় তার যে ছবি পাওয়া গেছে, তাতে তাদের পরিবার এবং স্থানীয় যে তৃণমূল বিধায়ক তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন যে বাংলা ভাষী বলে তাকে হয়তো অত্যাচার করে পিটিয়ে খুন করা হয়েছে। এই খবর কিন্তু এই পরিবারের পক্ষে আর্থিক সামর্থ্য ছিল না পুনেতে যাওয়ার। এই খবর আমরা সম্প্রচার করবার পর আজকে স্থানীয় বিধায়ক এবং আরো অন্যান্য যারা আছে তারা আজকে ওখানে ওই পরিবারে গিয়েছিলেন এবং ওই পরিবারকে পুনেতে যাওয়ার জন্য ফ্লাইটের টিকিট কেটে দিয়েছে এবং তারাও যাতে ওখান থেকে সুষ্ঠুভাবে কাজ করে আবার ফিরে আসতে পারে এমন ভাবেই কিন্তু তাদেরকে প্লেনের টিকিট কাটা হয়েছে। এখন পুলিশ নিয়ে ওই ভিন রাজ্যে যাচ্ছে পরিযায়ী পরিবার। ধন্যবাদ নীলেশ্বর। দেহর ছবি দেখে তো মনে হচ্ছে এটা পুরোপুরি দুর্ঘটনা করেছে কিছু একটা, অ্যাক্সিডেন্ট তো নয় এটা, অস্বাভাবিক। হ্যাঁ, অস্বাভাবিক মৃত্যু হয়েছে একটা। 4 ভাই, এ হচ্ছে মেজো ভাই, বড় ভাইটা আছে। 4 ভাই, তার মা মারা গেছে, সেখানে সে দিল্লিতে পুনেতে কাজ করতে গেছে, সেই নাই, মাকেও দেখতে পারলো না। কি একটা প্যাথেটিক দৃশ্য, মানে এই দৃশ্য কল্পনা করা যায় না। কাজে আমরা যেটা ভাবছি, দেখা যাক কী হয়, কীভাবে মারা গেল, কেন মারা গেল, না বাংলা ভাষা কথার জন্য তাকে মেরে ফেললো, নিশ্চয়ই পিএম রিপোর্টে আমরা সেটা বুঝতে পারবো, জানতে পারবো। আর এই মুহূর্তে আরো একটা খবরের দিকে নজর রাখতে হচ্ছে। খানাখন্দে ভরা চাকদা থেকে বনগাঁর রাস্তা সমস্ত জায়গায় নাকাল অবস্থা, বৃষ্টির জল জমে যেন মরণ ফাঁদ। আর এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড জিরো থেকে রয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে তিনজন প্রতিনিধি রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। তবে তার আগে ছবিগুলো দেখাবো আপনাদের, একের পর এক ছবি। পিসিআরকে বলবো ছবিগুলো দেখানোর জন্য। জলবন্দি রাস্তায় সাঁতার কেটে কোথাও প্রতিবাদ, বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের কোথায় ঠিক কি হচ্ছে জানাবো আপনাদের। গ্রাউন্ড জিরো ছবি দেখাবো। এই মুহূর্তে একাধিক ছবি দেখাচ্ছি আপনাদেরকে, বাঁকুড়া থেকে ঘাটাল, আরামবাগ সমস্ত ছবি দেখাচ্ছি। তবে এই মুহূর্তে যে জনপ্রতিনিধির ছবি আপনারা দেখছেন তিনি বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। তিনি রাস্তায় সাঁতার কাটছেন, জল জমে রয়েছে এবং সেখানে তিনি সাঁতার কাটছেন, সাঁতার কেটে তিনি প্রতিবাদ দেখাচ্ছেন। বৃষ্টির জল জমে রাস্তা যেন মরণ ফাঁদ হয়ে রয়েছে। গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধিরাও রয়েছেন, আর সেই ছবিতে আসবো, তাদের সঙ্গে কথা বলবো। তবে গতকালের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, সেখানে বামেরা পৌঁছে যায়, বামেদের দুয়ারে নৌকা, সেখানে তারা জাল ফেলে মাছ ধরে এবং সেই মাছ ধরে তারা প্রতিবাদ দেখায়। অন্যদিকে আজকে বিজেপির যেন সুইমিং পুল বানিয়ে ফেলেছেন তারা ওখানে, এবং সেটা বিজেপি বিধায়ক তিনি বঙ্কিম ঘোষ তিনি সাঁতার কাটছেন এবং সাঁতার কেটে তিনি সেখানে প্রতিবাদ জানাচ্ছেন। অর্থাৎ বিরোধীরা প্রতিবাদ জানাচ্ছেন, কিন্তু যাদের দেখার দরকার, যাদের সংস্কারের কাজ করা দরকার, তারা কি দেখছেন? এটা খুব প্রয়োজনীয় জানা। গতকালের ছবিটা আপনারা দেখছেন, একেবারে দুয়ারে নৌকা তারা লিখে সেখানে প্রতিবাদ জানান। মহাদেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মহাদেবের সঙ্গে কথা বলবো। মহাদেব, প্রতিবাদ চলছে, একের পর এক অভিনব প্রতিবাদ চলছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে কি এখন অবধি? দেখো, কাজের কাজ যে হচ্ছে এমন কোনো লক্ষণ লক্ষ্য করা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত রাস্তায় সেই পরিমাণে জল রয়েছে। জল যে রাস্তা থেকে বার করার যে উদ্যোগ তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। ফলে মানুষের দুর্ভোগ বা ভোগান্তি কিন্তু চলছেই। প্রতিবাদ হচ্ছে রাজনৈতিক দলের পক্ষ থেকে, মানুষ প্রতিবাদ করছেন, মানুষ এলাকার মানুষ ক্ষুব্ধ, কিন্তু যাদের দায়িত্ব এই বিষয়ে কর্ণপাত করা বা দেখা, তারা কিন্তু কেউই দেখছেন বলে মনে হচ্ছে না এখনো পর্যন্ত। বেশ, ধন্যবাদ মহাদেব।
আর দিকে দিকে যেটা বলছিলাম আপনাদেরকে, একটা ছবি তো আপনারা দেখলেন, কিন্তু তার পাশাপাশি আরো কিছু ছবি আপনাদেরকে দেখাবো। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, গ্রাউন্ড জিরো থেকে আমাদের সঙ্গে রয়েছেন অসীম, আমাদের সঙ্গে রয়েছেন একাধিক প্রতিনিধি, সকলের সঙ্গে একে একে কথা বলবো। তবে শুরুতেই যে ছবি আমরা এই মুহূর্তে দেখাবো, কাদায় ঢাকা রাস্তা, জুতো হাতে নিয়ে স্কুলে যাতায়াত পড়ুয়াদের। যে কোনো সময় পা পিছলে গেলেই চোট আঘাত পেতে পারে খুদেগুলো। করুণ অবস্থা বাঁকুড়া 1 নম্বর ব্লকের কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতের ধগরিয়া প্রাথমিক বিদ্যালয়। একটা ছবি আপনারা দেখছেন খুদেরা কিভাবে যাচ্ছে স্কুলে, আর তারপর আরো একটা ছবি আপনাদের দেখাই। লাগাতার বৃষ্টিতে বাঁকুড়ায় ফের বন্যা পরিস্থিতি, ডুবেছে দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী ও শালী নদীর একাধিক সেতু। জলের তলায় গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতু। কথা বলবো আমাদের প্রতিনিধি হীরক আমাদের সঙ্গে রয়েছে। হীরক, দিকে দিকে আমরা দেখছি এই ছবি, কোথাও খুদেরা স্কুলে যাচ্ছে হাতে জুতো নিয়ে, কোথাও সেতু নদীর যেন নিচে চলে গেছে। এই পরিস্থিতি কেন, কবে পরিস্থিতি ফিরবে? একেবারে দেখো, এই মুহূর্তে সেটাই সব থেকে বড় প্রশ্ন, কারণ এখনো পর্যন্ত আকাশে মেঘ রয়েছে, নতুন করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেভাবে নদীগুলির জল বাড়ছে তাতে কিন্তু রীতিমতো আশঙ্কায় রয়েছেন নদী পাড়ের অসংখ্য মানুষ। একদিকে তো মানুষের হয়রানি বাড়ছে, কারণ বিভিন্ন সেতু, সেই সেতুগুলি ইতিমধ্যে জলের তলায়। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া দ্বারকেশ্বরের পাটপুর সেতু, সেই পাটপুর সেতু আমি দেখাতে চাইবো ছবিটা। তুমি দেখতে পাচ্ছ যে সেই সেতুর ওপর দিয়ে কোথাও 4 ফুট, কোথাও 5 ফুট, কোথাও 7 ফুট উচ্চতা দিয়ে এই মুহূর্তে দ্বারকেশ্বরের জল বয়ে যাচ্ছে। তবে শুধুমাত্র এই পাটপুর সেতুর এই অবস্থা এমনটা নয়, তার পাশাপাশি এই দ্বারকেশ্বর নদের একাধিক সেতু, কেজাকুড়া সেতু, সেই সেতুরও মোটামুটি একই অবস্থা। ভাদুল সেতু, সেই সেতুর ওপর দিয়েও জল বইতে থাকায় সেই সেতু দিয়েও যাতায়াত পুরোপুরি বন্ধ। তার পাশাপাশি গন্ধেশ্বরী নদীর একাধিক সেতু, সেই সেতুগুলিও জলের তলায় চলে গিয়েছে। গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতু, সেই সেতুর ওপর দিয়ে জল বইতে থাকায় সেই সেতু দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ। শালী নদীর জল বিপদ সীমা ছুঁয়ে বইছে এবং শালী নদীর জল কার্যত দুপাড় ছাপিয়ে এই মুহূর্তে পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে, যে ধান জমি রয়েছে, সেই ধান জমির ওপর দিয়ে বইছে, তার ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। আমি দেখাতে চাইবো সেই ছবি, যেখানে দ্বারকেশ্বরের পাটপুরের সেতু, যেখানে তুমি দেখতে পাচ্ছ এই সেতুর শেষ অংশ, যেখানে পিলারটা দেখতে পাচ্ছ, এই পিলারে কিছুক্ষণ আগে পর্যন্ত বেশ কিছুটা নিচে জল ছিল, কিন্তু জল ক্রমশ বাড়ছে এবং দেখতে পাচ্ছ তুমি এত দূর পর্যন্ত এই মুহূর্তে জল বইছে। আমি দেখতে পাচ্ছ যে হাঁটু জলে দাঁড়িয়ে রয়েছি। এই জায়গাটা কিন্তু সেতুর ওপরের অংশ। এই সেতু দিয়ে যাতায়াত বন্ধ রয়েছে গতকাল থেকেই, এবং স্থানীয় যে বাসিন্দারা তারা যেটা বলছেন যে এই দুর্ভোগ কবে কাটবে সেদিকেই তারা তাকিয়ে রয়েছেন, কারণ এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে বাসি, আড়ালবাসী সহ বেশ কয়েকটি গ্রাম রয়েছে, সেই গ্রামগুলি থেকে বাঁকুড়া শহরে যাতায়াতের একমাত্র মাধ্যম এই সেতু। সেই সেতু দিয়ে যাতায়াত এখন পুরোপুরি বন্ধ। স্থানীয় বাসিন্দাদের দূরবর্তী যে সেতু রয়েছে, সেই সেতু দিয়ে ঘুর পথে বাঁকুড়া শহরে যেতে হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই পরিস্থিতিটা এরকম, আর তার ফলে মানুষের দুর্ভোগ কিন্তু ক্রমশ বাড়ছে। একদিকে বৃষ্টির পূর্বাভাস থাকায় নতুন করে এলাকা প্লাবিত হওয়ার যেমন আশঙ্কা থাকছে, তেমনি এই সেতুগুলি কবে জলমুক্ত হবে সেদিকে স্থানীয় বাসিন্দারা তাকিয়ে রয়েছেন। কবে জল নামবে, কিন্তু জল তো বেড়ে চলেছে। সেই ছবি দেখাচ্ছেন আমাদের প্রতিনিধি একদম গ্রাউন্ড জিরো থেকে। একেবারে সেই ছবিটা, সেই জল যন্ত্রণার দশা দেখাচ্ছিল আমার সহকর্মী। কিন্তু কতদিন আর সহ্য করবেন বলুন? না, আর তারা সহ্য করতে পারেনি। হাওড়া জগদীশপুর রাস্তা অবরোধ করে সেখানে উত্তেজনা। কিন্তু কেন তারা অবরোধ করছেন তার কারণ আপনাদের বলি। দেবীরপাড়া এলাকায় জল জমে থাকে, তাদের দুর্ভোগের মধ্যে দিয়ে প্রত্যেক দিন কাটাতে হয়। প্রতিবাদ জানায় তারা, প্রতিবাদে তারা পথ অবরোধ করেছেন। এলাকাবাসীর প্রতিবাদের সেই ছবিটা আপনারা এক্সক্লুসিভ সেই ছবিটা দেখছেন এই মুহূর্তে টিভি 9 বাংলার পর্দায়। পুলিশ মারছে, পুলিশ মেয়েদের গায়ে হাত দিচ্ছে, মেয়েদের গায়ে হাত দিচ্ছে। এখানে জল জমেছে বলে প্রশাসনের সাথে পাবলিকের মারপিট। পুলিশ আর বৃষ্টি এলেই ঘাটালের দিকে একবার নজর রাখতেই হয়, কারণ জলমগ্ন ঘাটাল। আর এই ছবি প্রত্যেক বছরের। দেখুন এবারের ছবিটা, পিছিয়ে গেল স্কুলের পরীক্ষা। মানে এতটাই পরিস্থিতি খারাপ হচ্ছে, অবনতির দিকে যাচ্ছে যে স্কুলের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষকরা। ঘাটালের একাধিক জায়গায় জমে জল। কথা বলবো আমাদের প্রতিনিধি অসীম আমাদের সঙ্গে রয়েছে। অসীম, এই মুহূর্তে জল যন্ত্রণার ছবিটা দেখাবে আরো একবার। অসীম, এবার স্কুলের যে পরীক্ষা, সেই পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে এই জল যন্ত্রণার জন্য।
দেখো একেবারেই কিন্তু প্রতিনিয়ত ঘাটালের কিন্তু বন্যা পরিস্থিতি আজ সকাল থেকে আবার অবনতি হতে শুরু করেছে। শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বাড়ছে। ইতিমধ্যে কিন্তু ঘাটালের এই মহকুমা শাসক কার্যালয়ে এসে পৌঁছাবেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, এসে পৌঁছেছেন জেলা পুলিশ সুপার, জেলা ডিএম, সকলে সরাসরি কিন্তু আমরা মহকুমা শাসককে যে পেয়ে গেছি, তার কাছ থেকে জেনে বর্তমান পরিস্থিতিটা কি। স্যার, কি পরিস্থিতি বন্যার এই মুহূর্তে? জল একটু বাড়ছে ঘাটাল দিকে, চন্দ্রকোনার দিকে কম থাকলেও ঘাটালের দিকে জলটা বাড়ছে। আমরা নজর রেখেছি, আমাদের রান্না করা খাবার বিলি চলছে, মেডিকেল ক্যাম্প চলছে। ঘাটাল ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েত, দাসপুরে 2টি গ্রাম পঞ্চায়েত এবং ঘাটাল মিউনিসিপ্যালিটির 12টি ওয়ার্ডে জল আছে। আজকে এখানে প্রশাসনিক বৈঠক হয়েছে, আজকে বৈঠক আছে, মিনিস্টার সাহেব আসছেন, প্রিন্সিপাল সেক্রেটারি সাহেব চলেছেন, ইরিগেশন দপ্তরের এসিএস সাহেব এবং এসপি স্যার, ডিএম স্যার আছেন, শিউলি সাহাও চলে এসছেন, আরেকজন মন্ত্রী মহোদয়া, মন্ত্রী মহাশয় আসছেন। এখন এই মিটিং আমাদের শুরু হবে। প্রতিনিয়ত জল তো কমার জায়গায় তো বাড়ছে নাকি এখন পর্যন্ত বাড়ছে ঘাটালের দিকে, আমরা তবে চন্দ্রকোনার দিকে কিন্তু আবার কমতে শুরু করেছে। দেখো একেবারেই কেন মহকুমা শাসক যেটা কিন্তু জানালো যে জল কিন্তু বাড়ছে বেশ কিছু গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শুরু করে ঘাটাল ব্লকের কিন্তু একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা, পৌর এলাকাতে সেগুলো কিন্তু জলের তলায়। দেখো কাল কিন্তু আমরা যেটা দেখেছি, দেব কিন্তু নিজে এসেছিলেন, যে দেব পরিদর্শন করে গিয়েছে। আজ কিন্তু উচ্চ পর্যায়ের একটি ঘাটালের বন্যা নিয়ে দুর্ভোগ কবে শেষ হয় সকলেই সেদিকে তাকিয়ে রয়েছেন। আমরাও আশা করছি এই দুর্ভোগ দ্রুত শেষ হবে। অ্যাবসলিউটলি সেটাই আমরা চাই, এই দুর্ভোগ কবে শেষ হবে। একটার পর এক জায়গা চেঞ্জ হচ্ছে কিন্তু ছবি এক। টানা বৃষ্টিতে আরামবাগের বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছে, বুঝতে পারবেন না কোনটা রাস্তা, না নদী, না পুকুর। মায়াপুর 1, মায়াপুর 2, বাতানল, মলয়পুর 1 গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা, গ্রাম জলমগ্ন। দেখুন সেই ছবি, বুঝতে পারবেন না এটা কোনো নদী না পুকুর, এটা রাস্তা। দেখুন সেই ছবি, গ্রাম জলমগ্ন, বন্ধ স্কুল, বাতিল পরীক্ষা। আমার সহকর্মী তন্ময় বৈরাগী এই মুহূর্তে সেখানে রয়েছেন। এই জল যন্ত্রণার মধ্যে দিয়ে যাদের যেতে হয় প্রত্যেক দিন, আমার সহকর্মী সেই ছবি দেখছেন। তন্ময়, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা কি গৃহীত হয়েছে, আর কতদিন এরকম চলবে? দেখো, প্রথমেই তোমায় আপডেট একটু দিয়ে রাখি। আরামবাগ কলকাতা 2 নম্বর রাজ্য সড়কের ওপর ইতিমধ্যেই জল উঠে গিয়েছে, যার ফলে গাড়িগুলি খুবই স্লো গতিতে যাতায়াত করছে। তার কারণ এই জল আবার খানাকুলের দিকে নামবে। আরামবাগের ইতিমধ্যেই 5টা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম এলাকা প্লাবিত হয়েছে, কৃষি জমি, মাঠঘাট সবই জলের তলায় চলে গিয়েছে। এলাকার যে নিচু এলাকার যারা বাসিন্দা আছে, যে মাটির বাড়িগুলি আছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে এমন আতঙ্ক সৃষ্টি হতে এলাকার বাসিন্দারা জিনিসপত্র নিয়ে অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে। ইতিমধ্যেই গোঘাটের দিকে, বাঁকুড়ার দিকের জল প্রবাহিত হয়ে গোঘাটের দিকে ঢুকেছে মাঠঘাট পেরিয়ে। অন্যদিকে দ্বারকেশ্বর নদীতে জল ক্রমশই বাড়ছে, মুন্ডেশ্বরী নদীতেও জলের চাপ বাড়ছে। অন্যদিকে রূপনারায়ণের জলের চাপ খানাকুলবাসীকে চিন্তায় রেখেছে। আবার যদি বৃষ্টিপাত হয়, আবার যদি ডিভিসি জল ছাড়ে নতুন করে, তাহলে কিন্তু এলাকা ভাসবে, এটা বলাই যায়। এই বিগত বন্যাতে দেখা গেছে যে 4টি গ্রাম পঞ্চায়েতের খানাকুলের যে প্লাবিত হয়েছিল, সেখান থেকে কিন্তু এখনও জল নামেনি, এখনও রাস্তাঘাট থেকে জল নামেনি। আবার নতুন করে নতুন গ্রাম আবার প্লাবিত হচ্ছে। ইতিমধ্যেই আরামবাগের যে গ্রামগুলি প্লাবিত হয়েছে, মাঠঘাট, কৃষি জমি সমস্ত কিছুই প্লাবিত। সেই জল ক্রমশই খানাকুলের দিকে যাচ্ছে। তাহলে খানাকুল কিন্তু আগামীতে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে, এটা বলাই যায়। দ্বারকেশ্বর নদীর জল যেরকম ঝুমি দিয়ে একটা অংশ প্লাবিত হচ্ছে, ঘাটালকে ভাসাচ্ছে, সেই রকম একটা অংশ গিয়ে খানাকুলে রূপনারায়ণে পড়ছে। এই জল যদি আবারও বাড়ে, ঠিকই তাই, এই জল যদি আবারও বাড়ে তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। কিন্তু কতদিন এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে সেখানকার মানুষজনকে যেতে হবে, এই প্রশ্ন এই মুহূর্তে লাখ টাকার, যাকে বলে উত্তরের অপেক্ষায় আমরা থাকবো। ধন্যবাদ তোমার তন্ময়। ছবি দেখাচ্ছি আপনাদেরকে, এক জায়গায় নয়, এই ছবি দিকে দিকে বাঁকুড়া, ঘাটাল সমস্ত জায়গাতেই জল জমে রয়েছে। পড়ুয়ারা দেখুন কিভাবে স্কুলে যাচ্ছেন। আরামবাগ, পশ্চিম বর্ধমান সমস্ত জায়গায় কোথাও ধানের জমি, চাষের জমি, সেই জমিও জলের তলায়, কোথাও সেতু জলের তলায়, আর কোথাও রাস্তা, কোনটা জলা জমি সেটা পার্থক্য করা যাচ্ছে না। সেই ছবিও দেখা যাচ্ছে এবং দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। আর এই মুহূর্তে একটা বড় খবর, বড় আপডেট। আরামবাগ খানাকুলের বন্যা পরিস্থিতি দেখতে যাবেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম সফরের আগে হুগলি সফরে মুখ্যমন্ত্রী। দীক্ষা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, ডিটেইলসে জানাবে। দীক্ষা,
দেখো, আমরা জানি যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গই কিন্তু প্রায় জলের তলায় চলে গিয়েছে। তিস্তা ফুসছে যেমন অন্যদিকে, তেমনি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং পূর্ব বর্ধমান থেকে শুরু করে বিভিন্ন জায়গা, বিস্তীর্ণ এলাকা প্রায় জলের তলায় রয়েছে। এই মুহূর্তে বৃষ্টি থামলেও যদি ডিভিসি এই মুহূর্তে জল ছাড়ে কিন্তু তাহলে পরিস্থিতি আরো আয়ত্তের বাইরে চলে যাবে। সেই জন্য ডিভিসিকে ইতিমধ্যেই আবার চিঠি দেওয়া হয়েছে সে তরফ থেকে। কিন্তু আমরা যেটা জানতে পারছি, মুখ্যমন্ত্রী 6 এবং 7 তারিখে ঝাড়গ্রাম সফরে যাবার আগে 5 তারিখে তিনি হুগলিতে যাবেন। আরামবাগ এবং যে আশপাশের যে এলাকাগুলো বন্যা কবলিত হয়েছে সেই পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি সজীবনে দেখার জন্য 5 তারিখে তিনি যাচ্ছেন আরামবাগে। বেশ, ধন্যবাদ দীক্ষা। জল যন্ত্রণার ছবি দেখছেন না, শেষ হয়নি, পরপর দেখাবো আপনাদের। দ্বারকেশ্বর নদের জলে ডুবে বিঘার পর বিঘা চাষের জমি। দেখুন সেই ছবি, মাথায় হাত কৃষকদের। কি করবেন তারা? ব্যাপক ক্ষতির আশঙ্কায় বাঁকুড়ার কতুলপুর ব্লকের মদন মনোহর গ্রাম, সেই গ্রাম পঞ্চায়েতের মধুবন এবং ছোট পাগলা গ্রামের কয়েকশো কৃষক। তারা মাথায় হাত দিয়ে বসে আছেন যে কি করবেন, কিভাবে চাষ করবেন। তাদের পেটে লাথি বলে, পরিস্থিতি তাদের পেটে লাথি মেরেছে। দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে প্রশাসন। কখন সে পদক্ষেপ বাস্তবায়িত হয়, অপেক্ষায় রয়েছেন তারা। নদীর মতো হয়ে গেছে, এটা প্রচুর লোকের জমি চলে গেছে। এমন ছোট পাগলা থেকে মধুবন পর্যন্ত কমসে কম 50 থেকে 60 বিঘে জমি এখন পর্যন্ত গেছে। আর 200 থেকে 250 বিঘে পর্যন্ত জমি চাষ করা যাচ্ছে না, ওদিকে পারাপার করা যাচ্ছে না। এটা যাতে বাঁধের ব্যবস্থা করে সরকার, এর জন্য আমরা অনুরোধ করছি। আমাদের এই মধুবনের খাল থেকে, মধুবনের পোল, খালধারের পোল, ব্রিজ থেকে একবারে ছোট পাগলার খাল পর্যন্ত নতুন করে একটা নদী হয়ে গেছে। বাঁধ বাঁধার কি কিছু ব্যবস্থা না নেন তাহলে আমাদের মরণ ছাড়া কোনো গতি নাই। সব চাষযোগ্য জমি ধানের উপর দিয়ে জল বয়ে বয়ে ঝাঁপিয়ে যেয়ে খাল হয়ে গেছে। মানে এই যে জলটা যাচ্ছে এটা কি পুরো চাষযোগ্য জমির উপর দিয়ে? সব চাষ জমির উপর দিয়ে যাচ্ছে। পঞ্চায়েত সমিতিতে এবং আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি, জানিয়ে আমরা চাষিদিকে বলেছি যাতে এটা কিছু ব্যবস্থা করা হয় এবং তার জন্য আমরা যেরকম যত রকম সুবিধা আছে বা পরিকল্পনা আছে বা করার জন্য আমরা সব রকম চেষ্টা করছি। লাগাতার বৃষ্টির জেরে জলের তলায় বিঘের পর বিঘে কৃষি জমি। চলুন ছবি দেখাই আপনাদের। চরম বিপাকে পূর্ব বর্ধমানের কৃষকরা। সদ্য রোপণ করা আমন ধানের চারাগুলিও বৃষ্টির জলে ডুবতে বসেছে। পাশাপাশি নষ্ট হওয়ার মুখে বীজতলাও। জামালপুর, রায়না 1 ও 2, খণ্ডঘোষ, এই 4 ব্লকের বহু প্রান্তিক অঞ্চলে একই পরিস্থিতি। মাঠের দিকে তাকালে বোঝার উপায় নেই কোথায় নদী আর কোথায় ফসলের জমি। টানা বৃষ্টির জেরে জল বেরোনোর কোনো পথই নেই, যার ফলে জমা জলে নষ্ট হতে বসেছে চারা, ধান ও বীজতলা। এভাবে জল জমে থাকলে আমন চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের। 4 দিন রোদ হয়েছিল, চাষির মুখে খুব হাসি ফুটেছিল। গ্রামের কিছু কিছু মানুষ আংশিক রোয়া মাঠে হয়েছে, সেও এখন জলের তলায়, আর বীজতলাও সব ডুবে গেছে। কিন্তু একটু উপকার হচ্ছে, আমাদের ডিবিসি ক্যানেলটা কিছুটা জল টানছে। এখন মাঠে রোয়া জমি এবং বীজ বাড়ি সমস্ত ডুবে আছে। এখন আমরা সব রোয়া বন্ধ করে দিয়েছি, কারণ যদি রোয়ার পর পচে যায় আর আমার দ্বিতীয়বার রোয়ার কোনো অপশন থাকবে না। আর যে ছবি একটু আগেও আপনাদের দেখিয়েছি সেই ছবি আরো একবার দেখাতেই হচ্ছে আপনাদের, কারণ অভিনব প্রতিবাদ তো। খানাখন্দে ভরা চাকদা থেকে বনগাঁর রাস্তা, বৃষ্টির জল জমে যেন মরণ ফাঁদ। জলবন্দী রাস্তায় সাঁতার কেটে প্রতিবাদ বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের। এটা রাজনীতির প্রশ্নই নয়, এটা বিরোধীদের একটা লড়াই আন্দোলনের একটা অভিমুখ। এই সময় তো আমরা লড়াই করব, আমরা কেন রাজনীতি করতে যাব? মানুষ পাচ্ছে না, বিরোধীদের কাজ কি, বিরোধী বিধায়কের কাজ কি? আমার হাতে তো আর ক্ষমতা নেই, আমি 70 লক্ষ টাকা বছরে পাই। 70 লক্ষ টাকায় রাস্তায় হবে না, তাহলে 307টা বুথ আছে, সেখানে কাজ করতে হবে। তাহলে রাজ্য সরকার যাতে এই কাজটা করে, বিরোধী বিধায়ক হিসাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করা, সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, এইটাই আমার কাজ। বিভিন্ন জায়গায় জল যন্ত্রণা, পরিস্থিতি, দুর্যোগের ছবি দেখালাম আপনাদের, দুর্ভোগের ছবিও দেখালাম। তবে হাওয়া অফিস কি বলছে, কতদিন ধরে এটা চলবে সেটা জানা দরকার। তার কারণ দক্ষিণে কিছুটা রেহাই, উত্তরে কিন্তু দুর্যোগের আশঙ্কা এখনও রয়েছে। কি বলছে হাওয়া অফিস, আমার সহকর্মী কমলেশ চৌধুরী আপডেট নিয়েছেন। কমলেশ, এখনো পর্যন্ত হাওয়া অফিসের তরফ থেকে কি পূর্বাভাস? দেখো, উত্তরবঙ্গে যে ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের ওপর ছিল সেটা উত্তরবঙ্গের দিকে সরে গেছে এবং এবছর উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনায় কম। এবার এই ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটাই বাড়বে এবং লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। কাল এবং পরশু দুদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে লাল সতর্কতা। একদিনে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায়। এর সঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার, এই 3 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং তারপরেও ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।
ফলে উত্তরের বিভিন্ন জায়গায় নদীগুলোতে জলস্তর বাড়তে পারে, পাহাড়ি এলাকায় ধস নামতে পারে এবং সিকিম ভুটানেও যেহেতু প্রচুর বৃষ্টি হবে ফলে সেই জলেও বিপদ বাড়তে পারে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে আপাতত খানিকটা স্বস্তি। আজ একটা দুটো জেলা পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া। ধন্যবাদ কমলেশ। গতকাল সেক্টর 5 থেকে এম বাইপাস হয়ে বাড়ি পড়েছেন এই একদম যানজট, সেটার মধ্যে আটকে থেকেছেন অনেকক্ষণ। টিভি নিউজ বাংলার খবরের যে এম বাইপাসে আম্বেদকর ব্রিজের কাছে খারাপ রাস্তা মেরামতির জন্য আনা হলো ইট। বৃষ্টি হতেই কঙ্কালসার অবস্থা শহরের গুরুত্বপূর্ণ রাস্তার এবং সেজন্যই আটকে ছিল যানবাহন। সায়েন্স সিটির দিক থেকে রবি যাওয়ার পথে আম্বেদকর ব্রিজের কাছে রাস্তা খানাখন্দে ভরা, ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। 1-2 কিলোমিটার রাস্তা পেরোতেই সময় লেগে যাচ্ছে 2-3 ঘন্টা। গতকাল বিকেল থেকে মারাত্মক আকার নেয় সেই যানজট। গতকাল রাতের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, আজকে সকালের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। কথা বলবো আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুশোভন, এই যে যাত্রীদের নাকাল হতে হয়েছে গতকাল আজ, এরপর আমরা খবর দেখানোর পর টিভি নিউজ বাংলা খবর দেখানোর পর একটা ইম্প্যাক্ট পড়েছে, এই যে যাত্রী ভোগান্তি সেটা কি কিছুটা কমেছে? দেখো, যাত্রী ভোগান্তি অনেকটাই কমবে। আজকে বিকালের দিকে হয়তো আর এই পরিস্থিতি পড়বে না, তার কারণ তুমি দেখতে পাচ্ছ যেই জায়গাটা মূলত অসুবিধা ছিল বা একেবারে পুরো গর্ত ছিল, যেখান থেকে গাড়ি ধীর গতিতে চলছিল, এখন গাড়ি সেইখান থেকে ধীর গতিতে চলছে, কিন্তু কিছুটা হলেও ইট ফেলে দেওয়ার কারণে গাড়ি কিন্তু সেখান থেকে যেতে সক্ষম হচ্ছে। কিন্তু যানজট, তুমি যে কথা বলছিলে, সেই যানজট রয়েছে একেবারে যে রাস্তা আমরা দেখি যে খুব দ্রুততার সঙ্গে বেরিয়ে যাওয়া যায়, সেই রাস্তা সমান হতে হয়, কিন্তু এখনও কিন্তু সমান সেই রাস্তা হয়নি। তার কারণ এখানে শুধুমাত্র ইট দেওয়া হয়েছে এবং এটা কিন্তু একেবারে চলাচলযোগ্য করা হয়েছে। কিন্তু এর মধ্যে একটা প্রশ্ন উঠছে যে এই যে অবস্থা, এটা কিন্তু আর একটা যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ইটগুলো আস্তে আস্তে সরে যায়, আবার আগের জায়গায় ফিরে যায়। অর্থাৎ পরবর্তীকালে যদি কোনোদিন বৃষ্টি হয় আর সেটা নাগাড়ের বৃষ্টিতে কতদিন এই অবস্থায় থাকবে আর কতদিন এই যানজট কিছুটা কমবে, সেটা কিন্তু বড় প্রশ্ন। কিন্তু আপাতত বলা যায় যে গতকাল যে অভিজ্ঞতা হয়েছিল আজকে রাত্রিবেলা হয়তো সেই অভিজ্ঞতা না হতে পারে, কিন্তু গাড়ি একটু ধন্যবাদ। আর 4-4টে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, শুধুমাত্র শহর কলকাতার ছবি যে আপনারা দেখছেন তেমনটা নয়, দিকে দিকে ছবিও দেখাচ্ছি। বেহাল রাস্তাঘাটের পরিস্থিতি, গড়িয়ার ছবিও যেমন দেখছেন, এম বাইপাস, বাঁকুড়া, মুর্শিদাবাদ সর্বত্র জল জমে নাকাল যাত্রীরা, নিত্যযাত্রীরা, সাধারণ মানুষজন। বেহাল রাস্তা দেখলেন, এবার বেহাল ব্যারেজ, তিলপাড়া ব্যারেজের একাংশ ভেঙে গিয়েছে, ফলে বুঝতেই পারছেন ব্যারেজ ভেঙে গেলে কি কি বিপত্তি হতে পারে। ভাসমান অবস্থায় রয়েছে ব্যারেজের নিচের অংশ, দেখুন সেই ছবি। সাংঘাতিক ভয়াবহ সেই পরিস্থিতি, দীর্ঘ মেরামতির অভাবে এই বেহাল দশা। মেরামতির কাজে অতিরিক্ত বৃষ্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমার সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, মেরামতি হলে হয়তো এই পরিস্থিতি হতো না, কিন্তু মেরামতি করা যাচ্ছে না প্রাকৃতিক দুর্যোগের কারণে, কারণ অতিরিক্ত বর্ষায় মেরামতির কাজ চালানো যায় না। তাহলে এই মুহূর্তে বিকল্প কি কি বন্দোবস্ত গৃহীত হয়েছে? কারণ ভয়াবহ যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের। দেখো, বিকল্প একটি ব্রিজের মতো ভাষা ব্রিজ তৈরি করা হয়েছিল এই তিলপাড়া ব্যারেজের ঠিক সামনেই কিন্তু একটা ভাষা ব্রিজ তৈরি করা হয়েছিল। সেই ব্রিজও কিন্তু দিন কয়েকের বৃষ্টিতে ভেঙে গেছে, সেই দিক দিয়ে এখন আর ভারী যানবাহন যাতায়াত করতে পারছে না। স্বাভাবিকভাবেই এই ব্রিজের ওপরে ছবিটা দেখাবার চেষ্টা করব। এই ব্রিজের ওপর দিয়েই কিন্তু পাথর বোঝাই লরি কিন্তু সারি সারি পেরিয়ে যাচ্ছে, বিভিন্ন যানবাহন কিন্তু যাতায়াত করছে। এই ব্রিজের ওপরে ছবি যেমন দেখালাম, ঠিক তার ব্রিজের নিচের কি অবস্থা সেই ছবিটা দেখাবো একবার। যে ওয়াটার ডিভাইডার রয়েছে, সেই ওয়াটার ডিভাইডারের ছবি দেখতে পাচ্ছ, একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে জলের চাপে, বড় বড় ফাটল দেখা দিয়েছে এই ওয়াটার ডিভাইডারে, এবং যেই জায়গা থেকে জল চুইয়ে চুইয়ে ঝর্ণার আকারে নিচে পড়ছে, সেটা কিন্তু কোনো ঝর্ণা নয় বা সেটা দিয়ে জল বেরিয়ে আসবে তার পদ্ধতিও নয়, কারণ যতটুকু অংশ জল নিচের দিকে পড়ছে সেই জায়গাটা কিন্তু পুরোটাই নদীতে ব্রিজের তলের যে অংশ সেটা ভাসমান অবস্থায় রয়েছে। ওই যেই জায়গা থেকে জল পড়ছে সেখান থেকে এই মুহূর্তে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি, এই পুরো এলাকাটা কিন্তু কংক্রিট দিয়ে ঘেরা ছিল, বড় বড় কংক্রিট দিয়ে ঘেরা ছিল, এবং সেই কংক্রিটের চাঙড়ের ছবিগুলো দেখাবার চেষ্টা করব। দুমড়ে মুচড়ে সেখান থেকে উপড়ে গিয়েছে কংক্রিটের চাঙড়, একাধিক জায়গায় পড়ে রয়েছে।
অপরদিকে ব্রিজের যে বাঁ পাশের ছবিটা একবার দেখাবার চেষ্টা করব। এখানে এই যে গার্ডওয়াল রয়েছে ব্রিজের, যে কোনো সময় সেই গার্ডওয়াল কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। কি সাংঘাতিক ভয়ঙ্কর সেই ছবিটা দেখতে পাচ্ছ। তিলপাড়া ব্যারেজের যে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের যে প্রধান রাস্তা 14 নম্বর জাতীয় সড়ক সিউড়ির পাশে এই তিলপাড়া ব্যারেজ হয়েই কিন্তু সমস্ত যানবাহন। কিন্তু আমরা এই খবর দেখানোর পর সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার তিনি তো ব্যারাজ পরিদর্শনে গিয়েছিলেন, এখনো কোনো ব্যবস্থা নেই। তুমি যে ছবি দেখাচ্ছ, যা বর্ণনা করছো, যে কোনো সময় তো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, তো একেবারে চিফ ইঞ্জিনিয়ার তিনি একটু আগেই TV9 বাংলা খবর সকালবেলায় দেখায়, তারপরেই কিন্তু তিনি এসেছেন, প্রশাসন নড়ে চড়ে বসেছে এবং তিনিও কিন্তু পরিষ্কারভাবে জানালেন যে ব্রিজের যে অবস্থা সেই অবস্থা খুবই খারাপ, শোচনীয় অবস্থা হয়ে রয়েছে। এখন কিভাবে এই ব্রিজকে মেরামতি করা যায় সেটাই তারাও চিন্তা ভাবনা করছেন। একদিকে যখন ব্রিজের মেরামতির কাজ চলছিল, ঠিক সেই সময় যেই জায়গাটা এখন দেখাবার চেষ্টা করব, মেরামতির কাজ চলাকালীন জল ছাড়তে বাধ্য হয়েছিল, ঠিক সেই সময় কিন্তু এই জায়গাটাকেও ভেঙে নিয়ে গেছে। আর আমি যেই ছবিটা এতক্ষণ ধরে দেখালাম সেটা ব্রিজের 3 ভাগের 1 ভাগ। আরো যে আমরা আশা রাখবো দ্রুত এই পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় মিলবে। ধন্যবাদ হিমাদ্রি। অন্য রাজ্য থেকে অর্থাৎ ঝাড়খণ্ড থেকে প্রচুর পরিমাণ জল আসে, সর্বত এই সময় নির্মাণ কাজ চালানোটা একটা অসম্ভব ব্যাপার। তৎসত্ত্বেও আমাদের যারা নির্মাণ কাজ করছেন তারা কন্টিনিউ কাজ চালিয়ে যাচ্ছেন, যদিও কোথাও ফাটল দেখা দিয়েছে, সেটা মেরামতের চেষ্টা করা হচ্ছে। এবার সেই স্কুল পড়ুয়াদের ছবি আপনাদের দেখাবো, যারা জুতো হাতে নিয়ে কাদায় ঢাকা রাস্তা কোনো রকমে ঝুঁকিপূর্ণ তাদের ওই পারাপার। দেখুন সেই ছবি। এই ছবি দেখার পরেও যদি প্রশাসনের লজ্জা না হয়, তড়িঘড়ি ব্যবস্থা না হয়, তাহলে আমাদের আর সত্যি কিছু বলার নেই। হাতে জুতো নিয়ে খুদেরা যারা যেখান দিয়ে যাচ্ছে সেটা তাদের স্কুলে যাওয়ার রাস্তা, স্কুলে যেতেই হবে, পড়াশোনা করতে হবে, ঠিক এইভাবে হাতে জুতো নিয়ে স্কুলে যাচ্ছে কাদায় ঢাকা রাস্তায় এই পড়ুয়ারা। যে কোনো সময় পা পিছলে যেতে পারে, চোটাঘাত পেতে পারেন তারা। করুণ অবস্থা বাঁকুড়া 1 নম্বর ব্লকের কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতের ধগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের এই পড়ুয়াদের। দেখুন তাদের ছবি আরো একবার। এরপরে উপর থেকে না করে দিলাম, অঞ্চলে জানানো হয়েছে, তারপরে ভিডিও অফিসকে জানানো হয়েছে, এবারে ওরা যদি না করে দেয় তাহলে আমরা কি করব? এবারে ওই জন্য আমরা এই স্কুলে তালা দিতে বাধ্য। এই অবধি বালি বিছিয়েছিল, বালিটা হঠাৎ দেখছি ওই রোডটা অতদূর অবধি হলো, বাকি বালিটা তুলে দেওয়া হলো। কি কারণে হলো, কিসের জন্য হলো, এটা বুঝতে পারিনি। এই স্কুলে অলরেডি এমপ্লয়িজ যে অথরাইজেশন টিচার ছিল হাটিয়ে দেওয়া হয়েছে, অলরেডি এখন 2টো টিচার আছে। হ্যাঁ, মানে এমার্জেন্সি যদি না টিচার এমপ্লয় করে বাচ্চাগুলো তাহলে কি হবে? আমরা চাই যে ডিএম সাহেব এসে দেখুন, উনি এসে পরিদর্শন করুন, কোনো ফান্ড অ্যালার্ট করুন। তাছাড়া মানে অবস্থা খারাপ। সবটাই কাটমানি হয়ে চলে গেছে, তার ফল ভুগতে হচ্ছে আজকে দোকানের প্রাইমারি স্কুলের সমস্ত বাচ্চা কচিকাচা ছেলে মেয়েদেরকে। এটা পঠন পাঠন হবে কি করে? এই মাননীয় সরকার, এটা উন্নয়ন চলছে, এগিয়ে বাংলা। বিডিও বা পঞ্চায়েতের সাথে কথা হলো, কানেক্টিং রোডগুলো যাতে, স্কুলের যে কানেক্টিং রোডগুলো সেগুলো যাতে করে দেওয়া হয়, সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আমি দেখছি কীভাবে কাজটা করা যায়, সেটার ব্যবস্থা আমি করে দেব। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH